নমস্কার। অনুলিপি চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আমাদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই। আমরা চতুর্দশ পর্ব পর্যন্ত বৈষ্ণব পদাবলীর পর্বটা রেখেছিলাম। ইচ্ছা আছে যে আর কয়েকটা পর্ব বৈষ্ণব পদাবলীতে থাকবে। আজকে আমরা নতুন একটা বিভাগ শুরু করতে যাচ্ছি। বাংলা আধুনিক কবিতা, অবশ্যই রবীন্দ্র পরবর্তী। এবং আজকে আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি। অবশ্যই 1942 সালে বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল এবং এই কাব্যের নাম কবিতা হচ্ছে বনলতা সেন। আমরা সকলেই জানি কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে জন্মেছিলেন বর্তমান বাংলাদেশে, কিন্তু তার কর্মক্ষেত্র ছিল কলকাতা। অধ্যাপনা করতেন। মৃত্যু হয়েছিল মর্মান্তিকভাবে, সেটাও সাহিত্য পাঠক মাত্রই অবগত, 1954 খ্রিস্টাব্দে। আমরা কবিতা শুরু করার আগে প্রথমেই কবিতাটি পাঠ করে নিচ্ছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অধিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে। অন্ধকারে বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আমরা কবিতাটি পাঠ করলাম। এখন এই কবিতা সম্পর্কে দু চার কথা একটু বলি। সেটি হচ্ছে, যখন আমি শিক্ষার্থী ছিলাম তখন এই কবিতা একরকম ভাবে আমার বোধগম্য হয়েছিল, কিন্তু যত দিন গেছে ততই এই কবিতা
রূপ, রস, স্বাদ, স্পর্শ, গন্ধ সবই যেন নিত্য নতুন করে ধরা দিয়েছে। সুতরাং ইতিমধ্যে অনেকটা পথ বাংলা কাব্য জগতে পেরিয়ে এসেছি আমরা। সে যাই হোক, এই কবিতা নিয়ে অনেক আলোচিত হয়েছে। বিশেষ করে আলোচনা, বিতর্ক এর শেষ আজও হয়নি। তবুও আমাদের ক্ষুদ্র প্রয়াস, আমরা বিশেষ করে এই কবিতা শিক্ষার্থীদের কাছে তুলে ধরবার উদ্দেশ্যে আমি কয়েকটি গ্রন্থের সাহায্য নিয়েই একটা নোটস তৈরি করেছি। হুবহু তো নোটসটা ওইভাবে বলা সম্ভব নয়, তাই স্বভাবতই এটা আমাকে পাঠ করতে হবে এবং সময়ের সুবিধার্থেই আমরা এই ছোট্ট কবিতা, যদিও তবু একটি পর্বে এটা রাখা সম্ভব হচ্ছে না, এটা আমরা চেষ্টা করব 2 বা 3টে পর্বে সমাপ্ত করতে। এখন আক্ষরিকভাবে এই কবিতার যে অর্থ বা ভাবানুষঙ্গভাবে যেটা সাধারণভাবে সহজ সরলভাবে আমরা বুঝি, সেটাই আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। কবি জীবনানন্দ কবিতাটি শুরু করেছেন উত্তম পুরুষ দিয়ে। যদি আমরা কর্তা এবং ক্রিয়াপদ দেখি, তাহলে দেখব যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি, ক্রিয়াপদ। অবশ্যই এখানে ক্রিয়াপদটা সাধু ক্রিয়ার রূপ ব্যবহৃত হয়েছে। আর কর্তা আমি, অর্থাৎ স্বয়ং জীবনানন্দ দাশ। এই আমি শুধু জীবনানন্দে সীমাবদ্ধ এটা নয়, এই আমি রবীন্দ্র পরবর্তী যখন থেকে কল্লোল যুগের শুরু হলো, সেই সময় থেকেই লক্ষ্য করা যাবে যে সাহিত্যে রবীন্দ্রনাথকে অস্বীকার না বলে নিজেদের প্রতিষ্ঠার জন্য একটা অন্য পথ, একটা প্রয়াসে সে যুগের কবিরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলেন বা একটা সচেতন হয়ে প্রয়াসী হয়েছিলেন। ফলে সেখানে এসে পড়েছিল আধুনিক যান্ত্রিক সভ্যতার যে অবক্ষয়, যে বিভিন্ন সাহিত্য আন্দোলন পাশ্চাত্য দেশে ঘটেছে, বিশেষত ইউরোপীয় সাহিত্যে, ইংরেজি সাহিত্যে তার প্রভাব, এমনকি চিত্ররীতির প্রভাবও কিন্তু আধুনিক কবিদের কবিতার মধ্যে উঠে এসেছে। এ প্রসঙ্গে আমি শুধুমাত্র ডক্টর ক্ষেত্রগুপ্তের একটি উদ্ধৃতি দিয়ে কবিতার বিশ্লেষণে যাচ্ছি। তারপর কবিতার যে বিভিন্ন মত আছে, তার 1-2 মতের ব্যাখ্যা এই পর্বে আমরা রাখব। ডক্টর ক্ষেত্রগুপ্ত বলেছেন, বাংলা সাহিত্যে মধ্যম ভালো কবির সংখ্যা অনেক, কিন্তু একেবারে প্রথম স্তরের কবি 3 জনই: মধুসূদন, রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ। যদি আমরা সেদিক থেকেও ভাবি, তাহলে রবীন্দ্র পরবর্তী আধুনিক কবিদের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা অবশ্যই প্রাপ্য কবি জীবনানন্দ দাশের। আমরা শুরু করছি
কবিতাটির যে পড়লাম সেই প্রসঙ্গে, যে কবি হাজার বছর ধরে পথ হাঁটছেন পৃথিবীর পথে। এখন স্বভাবতই আমাদের একটা ধাঁধা লাগে যে ব্যক্তি মানুষ হাজার বছর জীবিত থাকে না, কিন্তু কবি অতীতের সেই সময়কাল থেকেই তিনি যেন অন্বেষণে রত, এবং এই পৃথিবীর পথ সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। কবি নিজেই বলছেন তিনি অনেক ঘুরেছেন, এমনকি অতীত ইতিহাসের বিম্বিসার, অশোকের সেই জগৎ, যে জগৎ আজ ধূসর হয়ে গেছে, অর্থাৎ স্মৃতিতেই আছে শুধু, বাস্তবে যে জগতে আর আমরা পৌঁছাতে পারছি না। কবি বলছেন সেখানে ছিলাম আমি, ছিলাম, এখন নয়, একদা ছিলেন তিনি। শুধু তাই নয়, বলছেন আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, অর্থাৎ সেই নগরে এখন আর আলো নেই। আলো নেই মানে বর্তমানে সেখানে যাওয়া যায় না, বর্তমানে সেই নগরকে আমি ছুঁতে পারবো না। আমি কল্পনাতেই, আমি ইতিহাসের পাতাতেই বিদর্ভ নগরের সেই সময়কার স্বাদ গ্রহণ করতে পারি। এবং এই ঘুরতে ঘুরতে সভ্যতার চাকা চলতে চলতে কবি প্রাণ ক্লান্ত। এই ক্লান্তি হচ্ছে আধুনিক জীবনের একটা বিশেষ দিক, অবসন্নতা, ক্লান্তি, মৃত্যু চেতনা, সুররিয়ালিজম, যা জীবনানন্দের কবিতায় এবং রবীন্দ্র পরবর্তী অনেক কবিদের মধ্যেই আমরা লক্ষ্য করি। সেই যাই হোক, কবি বলছেন আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। অবশ্যই এই লাইনগুলো কম্পিউটার স্ক্রিনে আমার ডান দিকে লেখা আছে, কালো কালি দিয়ে এই লাইনটা আমি এখন যেটা পড়লাম সেটা লেখা। এখন ক্লান্ত এবং চারিদিকে জীবনের যে অবসন্নতা, এই যান্ত্রিক যন্ত্রনির্ভর যে সভ্যতার অবসন্নতা, সেই অবসন্নতায় যেন এই লাইনে উঠে আসে। তারপরেই আমরা চমকে উঠি। কবি বলছেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। অর্থাৎ যে কবি হাজার বছর ধরে পথ হেঁটেছেন সিংহল সমুদ্র থেকে মালয় সাগর, তিনি অতীত ইতিহাসে বিচরণ করেছেন, যেখান থেকে আজকের জগৎ ধূসর ছাড়ার কিছুই নয়। আর আজকের জগতে রয়েছে ক্লান্তি, হতাশা। তারপরে তিনি সেই বনলতা সেনের বর্ণনা প্রসঙ্গে বলছেন যে সেই নারীর চুল কেমন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। এখানে অসাধারণ অনুপ্রাস অলঙ্কার লক্ষ্য করা যায়। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, একটা যেন সাংগীতিক ফর্ম উঠে আসছে। অর্থাৎ সেই বনলতা সেনের চুল না অনেক সেই প্রাচীন বিদিশা নগরীর যা আজ ধূসরে পর্যবসিত সেই অন্ধকারের মতো কালো, আর তার মুখ শ্রাবস্তির কারুকার্য। তারপরে
লাইনগুলোতে যেটা আছে যে কেমন না অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা, অর্থাৎ হাল ছেড়ে পথভ্রষ্ট হয়ে যে নাবিক শুধু মাত্র নৌ তরণী বাইছে বা জাহাজে করে আসছে, যে নাবিক, যে দিক ভ্রান্ত, সে যখন সবুজ ঘাসের দেশ দেখে এবং সেই সবুজ ঘাসের দেশ এবং উপরি পাওনা হিসাবে দারুচিনি দ্বীপ, তখন সে যেমন করে চমকিত হয়, আনন্দিত হয়, ঠিক তেমনি জীবনানন্দ দেখেছেন বনলতা সেনকে। এখানে মজার ব্যাপার, দেখেছেন আলোয় নয়, অন্ধকারে। এই অন্ধকার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অন্ধকারে। এবং সে বলেছে এতদিন কোথায় ছিলেন। অর্থাৎ এই যে একটা কথা, এতদিন কোথায় ছিলেন, এই কথার মধ্য দিয়েই যেন উঠে আসছে এই যে হাজার বছরের পথ পরিক্রমা, অন্বেষণ, সবকিছুই কবি এখানে এসে তার অশান্তময় জীবনে যেন শান্তির আশ্রয় খুঁজে পেলেন। এবং বলছেন কেমন, খুব মজার উপমা এখানে, এবং এরকম উপমা বাংলা কাব্যে কিন্তু দুর্লভ। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তাহলে সেই বনলতা সেনের চোখ যেন তাকে নীড়ের অর্থাৎ আশ্রয় দিয়েছিল। আমরা চলে যাচ্ছি শেষ স্তবকে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। অর্থাৎ যখন সন্ধ্যা আসে, নিস্তব্ধ, আর রৌদ্রে চিল তার রৌদ্রের গন্ধ ডানা থেকে মুছে ফেলে, অর্থাৎ সূর্য অস্তমিত, সন্ধ্যা নামছে, এইরকম একটা পরিবেশ। এখানে সুররিয়ালিজমের প্রভাব রয়েছে গন্ধ শব্দটার মধ্য দিয়ে। রোদের যে গন্ধ হয় না, কিন্তু কবি অনুভব করছেন, অর্থাৎ বাস্তবতার অতি বাস্তবতা। পৃথিবীর সব রং নিভে গেলে, অর্থাৎ একটা জীবন থেকে যখন সব রং অর্থাৎ আনন্দ হিসাবেই যদি আমরা ধরি, সেটা যখন নিভে যায়, তখনই পাণ্ডুলিপি করে আয়োজন। অর্থাৎ তখন আমরা আমাদের জীবনে সেই অতীত স্মৃতির যেন পথ পরিক্রমার লিপি আমরা লিপিবদ্ধ করি। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। এখন জ্যোৎস্না রাত্রে, অন্ধকার রাত্রে জোনাকির যে ঝিকমিকি রং, অতীত স্মৃতি রোমন্থনের মধ্য দিয়েই যেন আমরা সেই রূপকথার জগতে, কল্প জগতে ফিরে যেতে চাই। তারপরে কালো লাইনে ডান দিকের স্ক্রিনে শেষ দুটি চরণে লেখা আছে, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। অর্থাৎ এই জীবনের সমস্ত হিসেব যখন শেষ হয়ে যায়,
থাকে শুধু অন্ধকার, শুধু অন্ধকারটাই রয়েছে। এই অন্ধকার আমি আগেই বলেছি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা পরে ব্যাখ্যায় সেটা আসবো পরের পর্বে। আজকে যেহেতু সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তাই এইটুখানি বলেই শেষ করব যে থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অর্থাৎ বনলতা সেন এবং কবির মধ্যে মাঝখানে যে আছে সে হচ্ছে অন্ধকার। এই বলে আমরা প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করি।